বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত কক্সবাজার শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি এবং মানুষের সহাবস্থানের এক অনন্য প্রতীক। আজ আমরা কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে কিছু কথা বলব এবং এই জায়গাটি পরিদর্শন করার চেষ্টা করব। প্রথমেই আমরা কক্সবাজারে ঢুকতে দেখতে পাই হাতের ডানে এবং বাঁয়ে কিছু সুউচ্চ হোটেল এবং মোটেল। যারা কক্সবাজারে বেড়াতে আসেন তারা এই হোটেলগুলোতে থাকতে পারেন এবং ঠিক হোটেলের কাছাকাছিতেই রয়েছে সমুদ্র সৈকত। এই যে জায়গাটিতে আমি বর্তমানে অবস্থান করছি এটি হচ্ছে কলাতলী সমুদ্র সৈকতের রাস্তা, যা মেইন রোড হিসেবে পরিচিত বা ঢাকা এবং কক্সবাজারের মেইন রোড হিসেবে পরিচিত। ঢাকা থেকে একদম লাস্ট স্টপেজ সেটা হচ্ছে কলাতলীর ডানে এবং বাঁয়ে বর্তমানে বেশ কিছু আধুনিক হোটেল, 2 তারকা বিশিষ্ট আধুনিক হোটেল স্থাপন হয়েছে, যেখানে পর্যটকরা আসলে অনায়াসে থাকতে। সামনের দিকে তাকালেই আমরা যে দেখতে পাচ্ছি সমুদ্র, এই জায়গাটা থেকে সমুদ্র দেখতে অত্যন্ত ভালো লাগে। আমি জানি না যে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিরকম, তবে বাস্তবে দেখতে গেলে অনেক সুন্দর। এই জায়গাটি ধীরে ধীরে নেমে গেছে কলাতলী হয়ে একদম সমুদ্রের ভেতর। আমরা যে জায়গাটি এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলাতলী বা ডলফিন। এখানে একটি ভাস্কর্য আছে, 4 রাস্তার ঠিক মাঝখানে এই ভাস্কর্যটি। এই ভাস্কর্যে সমুদ্রের ডলফিন এবং কিছু হাঙর দিয়ে ভাস্কর্যটি করা হয়েছে। এই ভাস্কর্যের নাম অনুসারে এখানে ডলফিন বলা হয়। এই হাতের ডান পাশ থেকে যে রাস্তাটি চলে গিয়েছে, এই রাস্তাটি কক্সবাজার শহরের দিকে গিয়েছে এবং সোজা যে রাস্তাটি গিয়েছে এটা সমুদ্রের দিকে গিয়েছে, বিচের দিকে। আর বাম পাশে আরেকটা রাস্তা গিয়েছে, সেটা গিয়েছে হচ্ছে মেরিন ড্রাইভের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে ডলফিনের যে ভাস্কর্যটা বা ডলফিন চত্বরটা, এই চত্বর দিয়ে এই যে অটোগুলো যে যাচ্ছে এটা সমুদ্রের দিকে যাচ্ছে। আমরা সমুদ্রের দিকে যাওয়ার সময় রাস্তার 2 পাশে দেখতে পাবো কিছু দোকান, যেখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা, তারপর হচ্ছে ক্যাপ, জুতো, নিচে হাঁটার জন্য জুতা, হ্যাট, মেয়েদের ছেলেদের কিছু আচারের দোকান, মিষ্টির দোকান। আসলে এই দোকানগুলোতে কত ভালো কিছু না পাওয়া গেলেও মোটামুটি যারা পর্যটকরা আমরা বেড়াতে আসি বা যারা যান তাদের প্রয়োজনটা মেটাতে সক্ষম। লক্ষ্য করলে দেখতে পারবো তাদের ডান পাশে যে দোকানগুলো দেখা যাচ্ছে সেখানে ওই প্রায় সব দোকানেই একই ধরনের জিনিসপাতি, ওই বাচ্চাদের খেলনা, এই ধরনের কিছু থাকে। কিছু দোকান দেখা যাচ্ছে, ওখানে কিছু রেস্টুরেন্ট রয়েছে, খাবার দাবার খাওয়া যায়, ওখানে সম্পূর্ণ খাওয়া যায়। যেটা বলছিলাম যে আসলে এখানে সব দোকানের প্রায় একই ধরনের জিনিসপাতিগুলো। আমরা এখন যে স্থানটিতে, এটা হচ্ছে কলাতলী বিচের দিকে আমরা নামতেছি। তো এই যে স্থাপত্যটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জেলা প্রশাসকের স্থাপত্য। এখান থেকে
পর্যটকদের নিরাপত্তা প্রদান করে থাকেন। আর ঠিক এর পাশেই কিছু ছোট দোকানগুলো যে বন্ধ, এগুলো হচ্ছে আর একটু বিকেল বেলা হলে এরা চটপট করে বিক্রি করেন। কিছু দোকান অবশ্য খুলেছে ওই সামনের দিকে, দেখা যাচ্ছে কিছু পর্যটক এখানে বসে চটপটে খাচ্ছেন। আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি, একদম ঠিক বিচের কাছে চলে আসলাম। সারিবদ্ধভাবে বিচে চেয়ার এবং ছাতা নিয়ে মানুষজন বিকেলে উষ্ণ ছোঁয়া নিচ্ছেন এবং সামনে সমুদ্রকে উপভোগ করছেন। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি কখনো আরাকান রাজ্যের আবার কখনো ত্রিপুরা রাজ্যের প্রভাবিত ছিল। পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের শাসন বিস্তৃত হলে এলাকাটি তাদের নিয়ন্ত্রণে আসে। উপকূলীয় অবস্থানের কারণে এটি বহু শতাব্দী ধরে জেলে, লবণ চাষী এবং সমুদ্র পথের ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কক্সবাজার নামটির সঙ্গে জড়িত আছে একজন ব্রিটিশ কর্মকর্তার নাম, ক্যাপ্টেন হিরাম কক্স। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এই অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মধ্যে সংঘাত ও পুনর্বাসনের সমস্যা দেখা দেয়। 1790-এর দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন হিরাম কক্সকে এখানে দায়িত্ব দেয়। তার প্রধান কাজ ছিল স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এবং বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা। তিনি আন্তরিকভাবে এই কাজ শুরু করলেও দায়িত্ব পালনের অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মানবিক প্রচেষ্টার স্মৃতিকে সম্মান জানিয়ে এলাকাটি নাম রাখা হয় কক্স সাহেবের বাজার বা কক্সবাজার। সময়ের সঙ্গে সঙ্গে এই নামটি কক্সবাজার নামে পরিচিত লাভ করে। এখানে আরো লক্ষ্য করা যায় যে আসলে আমরা যে পর্যটক আসেন এবং কিছু মানুষ এখানে ভ্রাম্যমাণ দোকানও দেন, এতে করে কিছুটা পরিবেশের উপর চাপ পড়লেও আসলে দৃষ্টিকোণ থেকে, মানবতার দৃষ্টিকোণ থেকে এটাকে তো সাপোর্ট করতেই হয়। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় 120 ফিট বা 120 কিলোমিটার। এটি টেকনাফের দিকে দীর্ঘ উপকূল জুড়ে বিস্তৃত।
কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। এটি টেকনাফের দিকে দীর্ঘ উপকূল জুড়ে বিস্তৃত। দীর্ঘ বালুকণা, উন্মুক্ত দিগন্ত এবং অবিরাম ঢেউয়ের জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত। এই বৈশিষ্ট্য কারণে কক্সবাজারকে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকণাময় সমুদ্র সৈকত হিসেবে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। কেন কক্সবাজার এত জনপ্রিয়? কক্সবাজারের সৌন্দর্য শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়, এখানে রয়েছে হিমছড়ি, রয়েছে সবুজ পাহাড়, ইনানি। আমার পেছনে যে জায়গাটা, এটা রামাদা এবং সাইমন হোটেল, 5 স্টার মানের হোটেল। এই হোটেলগুলোর ব্যাপক পরিচিতি লাভ করেছে বর্তমানে। আর্থিকভাবে সচ্ছল পর্যটকরা এই হোটেলগুলোতে তাদের আনন্দ উপভোগ করেন এবং সেই হোটেল থেকে সমুদ্র সৈকতটি খুব সুন্দরভাবেই উপভোগ করা যায়। যাই হোক, কক্সবাজারের প্রতিটি ঢেউ শুধু সৌন্দর্যের গল্প নয়, মানুষের জীবন, সংগ্রাম এবং আশা শব্দের গল্প বহন করে। কক্সবাজার শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটি বাংলাদেশের পরিচিতি, ঐতিহ্য ও প্রাকৃতিক অমূল্য সম্পদ। প্রাচীন ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি কখনো আরাকান রাজ্যের, আবার কখনো ত্রিপুরা রাজ্যের প্রভাব ছিল। পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের শাসন বিস্তৃত হলে এলাকাটি তাদের নিয়ন্ত্রণে আসে। উপকূলীয় অবস্থানের কারণে এটি বহু শতাব্দী ধরে জেলে, লবণ চাষী এবং সমুদ্রের ব্যবসায়ীদের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। এই অঞ্চলে রাখাইন, চাকমা, মারমা এবং অন্যান্য জাতিগোষ্ঠী বসবাস, ফলে এটি বৈচিত্র্যময় সংস্কৃতি করে, যার প্রভাব আজও স্থানীয় জীবনযাত্রা, খাবার ও ঐতিহ্যে দেখা যায়। কক্সবাজারের সৌন্দর্য শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়, এখানে রয়েছে হিমছড়ি, সবুজ পাহাড়, ইনানি, সমুদ্র সৈকত, প্রবাল পাথর, মেরিন ড্রাইভের অনুমুগ্ধকর উপকূলীয় সড়ক, মহেশখালী দ্বীপের ঐতিহাসিক মন্দির, সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য এবং রামু প্রাচীর মন্দির। প্রতিটি স্থান কক্সবাজারের ঐতিহাসিক, সংস্কৃতি এবং প্রকৃতির বিভিন্ন দিক তুলে ধরে। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি কোথাও আরাকান রাজ্যের, আবার কোথাও ত্রিপুরা রাজ্যের প্রভাবিত ছিল। পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের শাসন বিস্তৃত হলে এলাকাটি তাদের নিয়ন্ত্রণে আসে। উপকূলীয় অবস্থানের কারণে এটি বহু শতাব্দী ধরে জেলে, লবণ চাষে এবং সমুদ্র পথে ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই অঞ্চলে রাখাইন, চাকমা, মারমা
এবং অন্যান্য জাতিগোষ্ঠীর বসবাসের ফলে এটি বৈচিত্র্যময় সংস্কৃতি গড়ে ওঠে, যার প্রভাব আজও স্থানীয় জীবনযাত্রা, খাবার এবং ঐতিহাসিক ঐতিহ্য হিসেবে দেখা যায়। কক্সবাজার নামটির সঙ্গে জড়িত আছে একজন ব্রিটিশ কর্মকর্তার নাম, ক্যাপ্টেন হিরাম কক্স। 1790 এর দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন হিরাম কক্সকে এখানে দায়িত্ব দেয়। তার প্রধান কাজ ছিল স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা এবং বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা। তিনি আন্তরিকভাবে এই কাজ শুরু করলেও পুরোপুরি শেষ করতে পারেনি। কাজ শেষ করার আগেই তিনি মৃত্যুবরণ করেন। তার মানবিক প্রচেষ্টার স্মৃতিকে সম্মান জানিয়ে এলাকাটির নাম করা হয় কক্স সাহেবের বাজার বা কক্স বাজার। সময়ের সঙ্গে সঙ্গে এই নাম সংক্ষিপ্ত হয়ে আজকের কক্সবাজার। ব্রিটিশ শাসন আমলে কক্সবাজার ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় প্রশাসনিক কেন্দ্র হিসেবে বিকশিত হতে থাকে। স্বাধীনতার পর বাংলাদেশের পর্যটন খাতে বিকাশের সঙ্গে সঙ্গে এই সমুদ্র সৈকত দেশ বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়। বর্তমানে কক্সবাজার শুধু একটি সৈকত নয়, এটি বাংলাদেশের পর্যটনের অন্যতম প্রধান পরিচিতি। কক্সবাজার সমুদ্র সৈকত প্রায় 120 কিলোমিটার। এটি টেকনাফ থেকে শুরু করে এটি টেকনাফের দিকে দীর্ঘ উপকূল জুড়ে বিস্তৃত। দীর্ঘ বালুকা বেলা, উন্মুক্ত দিগন্ত এবং অবিরাম ঢেউ দিয়ে বিশ্ব জুড়ে পরিচিত। এখানে রয়েছে হিমছড়ি, সবুজ পাহাড়, ইনানি সমুদ্র সৈকত, প্রবাল পাথর, মেরিন ড্রাইভ, মনোমুগ্ধকর উপকূলীয় সড়ক, মহেশখালীর দ্বীপ, ঐতিহাসিক মন্দির, সোনাদিয়া দ্বীপ, জীব বৈচিত্র্যের চিত্র এবং রামুর প্রাচীন বৌদ্ধ বিহার। প্রতিটি স্থান কক্সবাজারের ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতির ভিন্ন ভিন্ন দিক তুলে ধরে। কক্সবাজারে দাঁড়িয়ে যখন দিগন্তের দিকে তাকানো যায় তখন শুধু সমুদ্র দেখা যায় না, দেখা যায় শত বছরের ইতিহাস, মানুষের সংগ্রাম, প্রকৃতির অসীম সৌন্দর্য এবং একটি জাতির গর্ব। এই কারণে কক্সবাজার শুধু